নমস্কার, আমি শঙ্কর মণ্ডল। আজকের আমার আলোচনার বিষয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। যে বিশেষ করে পঞ্চায়েত কি, তার কাজ কি, কীভাবে গঠন হয়। পঞ্চায়েতি রাজ হচ্ছে একটি ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা। তার প্রথম স্তরে আছে একেবারে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের মাথায় আছে পঞ্চায়েত সমিতি এবং সমিতির মাথায় আছে জেলা পরিষদ। তা আমি আজ মূলত পঞ্চায়েত নিয়ে আলোচনা করব। যে এক একটা পঞ্চায়েতে ধরুন আপনার কোথাও 12টা, কোথাও 13 থেকে 18, 20, 25 পর্যন্ত যে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে তারা ইলেকশন এবং সিলেকশনের মধ্য দিয়ে প্রধান উপপ্রধান সঞ্চালক নির্বাচন করেন এবং টোটাল পঞ্চায়েত সদস্যরা মিলে পঞ্চায়েত পরিচালনা করা হয়। যে আমরা পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য অর্থাৎ মেম্বার, যারা তার ওয়ার্ড থেকে, তার গ্রাম সংসদ থেকে তাকে পাঠানো হয় মূলত তার এলাকার উন্নয়ন করার জন্য। বিশেষত পঞ্চায়েতের যে কাজ, যে উন্নয়নের যে কাজগুলো করতেই হবে পঞ্চায়েতকে, যে সাধারণ মানুষের ডিমান্ড, প্রত্যাশা, যে আমার লোকাল জনপ্রতিনিধিকে আমি পঞ্চায়েতে পাঠিয়েছি, আমি তার থেকে এই পরিষেবাগুলো আমার পাওয়ার অধিকার। কারণ প্রত্যেকটি মানুষ যারা ওই পঞ্চায়েতের স্থায়ী নাগরিক, তারা পঞ্চায়েতকে ট্যাক্স দেয়, অর্থাৎ কর দেয়। প্রত্যেক বছর সে একজন ট্যাক্সেবল নাগরিক এবং তার উন্নয়ন চাওয়ার অধিকার আছে, তার ফান্ডামেন্টাল রাইট আছে। যে লোকাল জনপ্রতিনিধি লোকাল পঞ্চায়েতের কাছে প্রত্যাশা করবেই এবং পঞ্চায়েত প্রতিনিধিকে তার যে পঞ্চায়েতের রুল এবং রেজুলেশন অনুযায়ী যে কাজগুলোকে করতেই হবে, বিশেষ করে তার সংসদের যত রকম রাস্তা আছে, যত রকম বাই লেন আছে, সমস্ত রাস্তা তাকে করতে হবে। রাস্তার দুই পাশ দিয়ে, বিশেষ করে সুন্দরবন এলাকা যদি হয়, আপনাকে ড্রেন করতে হবে, নিকাশি ব্যবস্থা রাখতে হবে এবং যে গ্রাম সভাগুলোর লাগোয়া গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে ফিশারিগুলো, বিশেষ করে ফিশারি এলাকায় বার্ড ড্রেন রাখছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে লোকাল জনপ্রতিনিধি হিসেবে এবং রাস্তার দুই সাইড দিয়ে আপনাকে ড্রেনের কাজ করতে হবে। তাহলে আমি একটা বললাম রাস্তা এবং ঘাট, যে পুকুরগুলো আছে, গ্রামের মানুষের জন্মগত অভ্যাস যে পুকুরে স্নান করা, অর্থাৎ জনসাধারণের জন্যে আপনাকে পাকা ঘাট বানাতে হবে, আপনাকে ড্রেন বানাতে হবে, আপনাকে ড্রেনগুলোতে সঠিকভাবে নিকাশি ব্যবস্থা হচ্ছে কিনা, বিশেষ করে বর্ষাকালে জল জমে আছে কিনা, বর্জ্য পদার্থ জমে আছে কিনা, প্লাস্টিক জমে আছে কিনা, সেগুলোকে আপনাকে দেখতে হবে এবং সেগুলোকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার নৈতিক দায়িত্ব আপনার এবং আপনাকে আপনার এলাকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে আপনার পঞ্চায়েতে আপনাকে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য। তার সাথে সাথে আপনাকে বিদ্যুতায়নের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ইলেকট্রিসিটি।
আপনাকে ইলেকট্রিসিটি ঢোকাতে হবে এবং সেই যে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্টে সঠিকভাবে আলো জ্বলছে কিনা সেগুলোকেও আপনার তদারকি করতে হবে। এবং আপনার এলাকায় যদি কোনো শর্ট ব্রিজের দরকার হয় সেটা আপনাকে বানাতে হবে। যে পুকুরটা ভাঙন নিচ্ছে রাস্তার ধারে, ভেঙে যাচ্ছে, পুকুরের পাড় নেই, পুকুরটা ভাঙতে ভাঙতে রাস্তার উপর চলে আসছে, সেটা আপনাকে বাম্বু পাইলিং করতে হবে, বল্লা পাইলিং করতে হবে। আপনার যদি ফান্ড ক্যাপাসিটি থাকে আপনাকে ওয়াল তুলতে হবে, কনস্ট্রাকশন ওয়াল তুলতে হবে, তুলে আপনার রাস্তার ক্ষয় রোধ করতে হবে। এবং আপনার এলাকার যে কর্মসংস্থান সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার গ্রামের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের উপরে আপনাকে লোকাল জনপ্রতিনিধি হিসেবে আপনাকে ফোকাস দিতে হবে যে আপনার এলাকার কত ছেলে মেয়ে শিক্ষিত হয়ে বেকার যুবক যুবতী হয়ে বসে আছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ থেকে শুরু করে চাকরি বাকরির ফর্ম ফিল আপের জন্য আপনাকে উৎসাহ দিতে হবে এবং আবেদন করাতে হবে। বিভিন্ন চাকরি অ্যাপ্লাই করো এবং যারা বিশেষ করে হ্যান্ডিক্যাপ যেসব শিশু থেকে বয়স্করা আছে তাদেরকে আপনার সামাজিক সুরক্ষা যে পঞ্চায়েতের প্রকল্পগুলো আছে সেখানে আপনাকে তাদেরকে কাউকে প্রতিবন্ধী কাট করে দিতে হবে, কাউকে বার্ধক্য ভাতা কাট করে দিতে হবে, কাউকে বয়স্ক ভাতার কাট করে দিতে হবে, কাউকে বিধবা ভাতার কাট করে দিতে হবে। এগুলোকে আপনাকে দেখতে হবে, এগুলো দেখা আপনার নৈতিক কাজ। এবং প্রত্যেক দিন আপনাকে লোকালে থেকে মানুষের আপনার কর্মজীবনের মধ্য দিয়েও মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আপনাকে একটা নির্দিষ্ট সময় আপনাকে বসতে হবে মানুষের দরবারে, তাদের সুখে দুঃখে সংবাদ নেওয়া থেকে শুরু করে বিভিন্ন দায় বিপদ আপদে আপনাকে সেখানে ইনভলভ হতে হবে, অর্থাৎ আপনাকে পৌঁছে যেতে হবে। এবং যে গ্রামীণ এলাকায় মহিলাদেরকে স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে আপনার গ্রামের মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, মা বোনেদেরকে নিয়ে, 18 থেকে 45 বছর বয়স্ক মহিলাদেরকে নিয়ে আপনাকে স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে। সেই স্বনির্ভর গোষ্ঠী গঠনের পরে আপনাকে তাদেরকে বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ, যে আজকের দিনে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে আগে যেমন ক্লাস্টার ছিল এখন কোঅপারেটিভ ব্যাংক করে দিয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে মহিলা কোঅপারেটিভ ব্যাংক করে দিয়েছে। তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ রেখে আপনার গ্রামের সংসদের যে গ্রুপগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেটা টেলারিং হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা ফুড প্রসেসিংয়ের চানাচুর ভাজা, মটর ভাজা, বুট ভাজা, ছোলা ভাজা শেখানো হতে পারে, আবার জ্যাম জেলি আচারও হতে পারে, আবার জাং জুয়েলারি হতে পারে। বর্তমানে জাং জুয়েলারি বিরাট মার্কেট, যে আপনি তৈরি করে দিলেই কলকাতা বড় বাজারে ফেললেই সেটা বিক্রি হয়ে যাচ্ছে। এবং বোম্বে মার্কেটে ভীষণভাবে জ্যাং জুয়েলারির একটা প্রভাব এবং মার্কেট সারা ভারতবর্ষ জুড়ে আছে। আজকের দিনে মাশরুমের ব্যাপক ডিমান্ড, আপনি মাশরুমের ট্রেনিং করাতে পারেন। মাশরুমকে কি করে উৎপাদন করতে হয়, কি করে চাষ করতে হয়, কি করে মার্কেটিং। আজকের মাশরুম প্রত্যেকটা 2 স্টার থেকে 5 স্টার হোটেলে মেনুতে মানে প্রথম সারিতে স্থান দখল করেছে মাশরুম খাবার। সেটা গ্রামে উৎপাদন হবে এবং স্বনির্ভর গোষ্ঠী উৎপাদন করবে এবং আপনাদের গাইডলাইনে যোগাযোগে সেটা পৌঁছে যাবে, কলকাতা বাজার পাবে। এবং গ্রামীণ অর্থনৈতিক ক্ষেত্রে প্রাণী পালনের একটা বিরাট ভূমিকা আছে। সেটা গরু পালন হতে পারে, ছাগল পালন হতে পারে, হাঁস মুরগি পালন হতে পারে, মৎস্য চাষ হতে পারে, যে
আরও আরও অনেক আছে, এর বাইরে আরও অনেক প্রাণী আছে আপনি যেগুলো পালন করে আপনি স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনি স্বনির্ভর হতে পারেন এবং আরও 10 জনকে স্বনির্ভর করতে পারেন। ধরুন আপনি 10টা গরু নিয়ে একটা ফার্ম করলেন, ডেয়ারি ফার্ম। সেখানে উৎপাদিত দুধ দিয়ে আপনি ছানা বানাতে পারেন, আপনি মিষ্টি বানাতে পারেন, আপনি ঘি বানাতে পারেন, আপনি ক্রিম বানাতে পারেন। তাহলে আমরা কি দেখছি, 10টা গরুকে দিয়ে একটা ডেয়ারি ফার্ম করলাম, ডেয়ারি ফার্ম থেকে প্রথমেই আমি গোবর পেয়ে যাচ্ছি, যে গোবরটা দিয়ে আমি আমার গ্রামীণে যে জ্বালানি গোবর লাঠি বানাচ্ছি, এবং আজকের দিনে কাঁচা গোবর বিক্রি হচ্ছে বিভিন্ন ফিশারি ট্যাঙ্কে। বিভিন্ন ফিশারি মালিকরা তাদের ডাইরেক্ট ফিশারিতে তারা গোবরকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছে, জমি সার হিসেবে ব্যবহার করছে, কিংবা আপনি গোবরটাকে আপনি একটু একটু প্রসেসিং করে আপনি জৈব অর্গানিক বানাতে পারেন, সেটা আপনার লোকাল চাষিদেরকে সাপ্লাই করতে পারেন, লোকাল বিডিও অফিসকে দিতে পারেন, লোকাল এডিও অফিসকে দিতে পারেন, আপনি বিভিন্ন কৃষি খামারে সাপ্লাই দিতে পারেন, তারও প্রচুর ডিমান্ড আছে, বিভিন্ন হর্টিকালচার খামারে দিতে পারেন। তাহলে আমরা দেখছি কি, একটা গরুর থেকে আমরা গোবর পাচ্ছি, জৈব অর্গানিক সার পাচ্ছি, আমরা দুধ পাচ্ছি, দুগ্ধজাত প্রোডাক্ট আমি পাচ্ছি। গরুটাকে আমি পরবর্তীতে সময়ে আমি মার্কেটে মাংসের ডিমান্ড আছে, সেখানে আমি কসাইদারদের কাছে আমি গরুটাকে সেল করছি, সেখান থেকে আমার পয়সা আসছে। তো অতএব গরু নিয়ে বললে সারাদিন শেষ হবে না। যে গরুর চামড়া দিয়ে বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি হচ্ছে, গরুর হাড় দিয়ে বিভিন্ন ধরনের দ্রব্য হচ্ছে, গরুর নখ দিয়ে, শিং দিয়ে চিরুনি হচ্ছে, হাজার শিল্প গরুকে দিয়ে। আবার আমি যখন ছাগল দিয়ে বলবো, যে একটা ছাগল পালন, একটা মহিলা যদি 10টা ছাগল পালন করতে পারে, সেক্ষেত্রে তার কিন্তু অভাব থাকবে না। একটা ছাগল পোষার পরে 6 মাস পরে সেই ছাগল বাচ্চা দেয়। সেই ছাগলটাকে যদি আমি উন্নত প্রজাতির বিট করতে পারি, করে যদি আমি সেই ব্ল্যাক বেঙ্গল থেকে যদি আমি কনভার্ট করে যমুনাপাড়ি বিটলে নিয়ে যেতে পারি, প্রজাতি নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমি 3 বছরের মাথায় আমার ছাগল খামারে 10 থেকে 12টা ছাগল হয়ে যাবে। এইভাবে যদি আমি ছাগলটাকে যদি 5 বছর, 6 বছর, 10 বছর যদি পালন করি, তা আমার সেখানে ছাগল পালন করে আমার পার মান্থ আমি যদি একটা করে ছাগল সেল করি, বিক্রি করি, সেখানে আমার 10 থেকে 15,000 টাকা আসবে। তাহলে আমি গ্রামীণ অর্থনীতিতে, আমি গ্রামে আমি আমার জমিতে চাষবাসের সাথে থাকাকালীন এবং সংসার কাজকর্ম করার সাথে সাথে 10টা 12টা 15টা 20টা ছাগল যদি পুষি, সেখানে আমার মান গেলে প্রত্যেক মাসে আমার 10 থেকে 15,000 টাকা অনায়াসে আমি ইনকাম করতে পারি। তাহলে আমার বেকারত্ব থাকলো না। আমার যে দৈনন্দিন জীবনে যে খরচাটা, আমি একজন গ্রামীণ মহিলা হিসেবে আমাকে না বাবার কাছে হাত পাততে হচ্ছে, না স্বামীর কাছে হাত পাততে হচ্ছে, না লোকালে আমাকে ধার করতে হচ্ছে। তাহলে এইভাবে আমাকে করতে হবে কি, আমাকে গ্রামীণ অর্থনীতি পরিকাঠামো এবং কর্মসংস্থানের উপর জোর দেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে হবে। সেটা প্রাণী পালন হতে পারে, সেটা শিল্প হতে পারে, এবং তাদেরকে লোকাল ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে দিয়ে লোনের ব্যবস্থা করতে হবে। ফার্স্ট গ্রেডিং, সেকেন্ড গ্রেডিং, অর্থাৎ মূল্যায়ন 6 মাস সে ফার্স্ট মূল্যায়ন হবে, প্রথম মূল্যায়ন হবে, তার 6 মাসে দ্বিতীয় মূল্যায়ন হবে। এইভাবে আপনাকে মূল্যায়ন হতে হতে একটা স্বনির্ভর গোষ্ঠী লক্ষ লক্ষ টাকা, মানে আজকের দিনে স্বনির্ভর গোষ্ঠীগুলো 1 থেকে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা প্রথম মূল্যায়নে লোন পাচ্ছে ব্যাংক থেকে, এবং সঠিকভাবে যদি তারা লেনদেন করে, সুদসহ ব্যাংকের টাকা পরিশোধ করে, তারা গভর্নমেন্ট থেকে সাবসিডি পাচ্ছে 35%, এবং তারা দ্বিতীয় মূল্যায়ন, তৃতীয় মূল্যায়নে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা তারা লেনদেন সহজে করতে পারছে, এবং তাদের ব্যবসা এবং তাদের অর্থনৈতিক উন্নতি তারা নিজেরাই করতে পারছে। এবং এর সাথে বলবো, প্রত্যেকটা পঞ্চায়েতে আমি বিশেষ করে দেখছিলাম বসিরহাট সাব ডিভিশনে ম্যাক্সিমাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা বুঝতে পারছে না। কেন পাচ্ছে না আমি বুঝতে পারছি না।
যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তারা টাকা বরাদ্দ করছে না। তারা রাস্তা, ঢালাই রাস্তা বরাদ্দ করছে, কোথাও ড্রেন বরাদ্দ করছে, কোথাও ইলেকট্রিসিটি বরাদ্দ করছে, কোথাও তারা বিউটিফিকেশন বরাদ্দ করছে, কোথাও তারা তরুণ বরাদ্দ করছে। সবই কিছু ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা বুঝতে হবে। যে বিশেষ করে আমাদেরকে যে কঠিন বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারীকরণ এবং যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, আজকের ভারতবর্ষকে দূষণ মুক্ত করার জন্যে এবং যে আমাদের আগামী দিনে যে ধরনের আমরা চিরাচরিত শক্তিগুলোকে ব্যবহার করছি, সেই শক্তি, সেই খনিজ অনেক কিছু ফুরিয়ে যাচ্ছে। আগামী দিনে বিশ্ব থেকে তেল ফুরিয়ে যেতে পারে, আগামী দিনে বিশ্ব থেকে পাহাড়ের যে আমরা পাহাড়কে কেটে 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 যে আমরা স্টোনগুলো পাচ্ছি সেটা নাও থাকতে পারে। তাহলে তার বিকল্প হিসেবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে জোর দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় পঞ্চায়েতগুলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যেন কাজের প্রতি অনীহা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আপনাকে ফোকাস দিতে হবে। আগামী দিনে এমন একটা দিন আসবে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আপনি টাকা বরাদ্দ করছেন না, আপনি টাকা ধরছেন না, সারা বছর রেকারিং কস্ট আপনি ধরছেন না, আপনার অন্যান্য ফান্ড বন্ধ হয়ে যাবে, আপনি অন্যান্য ফান্ড পাবেন না। যে আপনি যদি আপনার এলাকার সম্পদকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনি অন্যান্য পঞ্চায়েতের থেকে, অন্যান্য জেলার থেকে আপনি পিছিয়ে যাবেন। আপনার পঞ্চায়েতকে আপনি সঠিকভাবে দিশা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কিংবা পরবর্তী যারা আসবে পরিচালন কমিটিতে তারা কিন্তু ঠিক জায়গায় চালিয়ে নিয়ে যেতে পারবে না। তাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আপনাকে জোর দিতে হবে। যে বিশেষ করে আপনার এলাকায় যে মার্কেটগুলো আছে, যে গ্রামীণ যে মার্কেটগুলো আছে, যে সড়কগুলো গেছে, সড়কগুলোর উপরে 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোতে দেখবেন প্রতিনিয়ত বিশেষ করে জলের বোতল, লস্যির পাউচ, এই ধরনের যে আমরা কন্টিনিউয়াসলি আমরা ফেলে দিচ্ছি যে ওয়েস্ট খাতে, এই ওয়েস্টগুলোকে আমাদেরকে একটা জায়গায় জড়ো করতে হবে এবং জড়ো করার পরে সেইগুলোকে আমাদের নিয়ে তার রিসাইকেলিং অর্থাৎ পুনরায় ব্যবহার, এবং এইগুলোকে দিয়ে সরকার বলতে চাইছে আপনার গ্রামীণ এলাকার রাস্তা বানাতে হবে প্লাস্টিক দিয়ে, আপনার এলাকার বর্জ্য দিয়ে আপনাকে জৈব অর্গানিক করতে হবে, আপনার চায়ের দোকানে যে চাটা ফোটানোর পরে যেটা আমরা ফেলে দিচ্ছি এটা কালেকশন করতে হবে, আপনার হোটেলে, মার্কেটের যে হোটেল আছে, হোটেলের যে এটো আমরা ফেলে দিচ্ছি, ভাত ফেলে দিচ্ছি, সবজি খোসা ফেলে দিচ্ছি, এইগুলোকে একটা জায়গায় নিতে হবে, নিয়ে আপনাকে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে স্টাফদেরকে দিয়ে কালেকশন করে আপনাকে যে যে আপনারা সেট বানিয়েছেন, যে আপনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের চেম্বার বানিয়েছেন, সেখানে আপনাকে তার সঠিক প্রসেসিং করে আপনাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে। এবং এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবহার করার পরে যে উৎপাদিত সার, জৈব অর্গানিক সার, এই সারগুলোকে আপনার এলাকার বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে কিনে নিচ্ছে, তার কৃষি দপ্তর থেকে শুরু করে হর্টিকালচার ডিপার্টমেন্ট কিনে নিচ্ছে। আপনার এলাকায় হাজারো হর্টিকালচার, ফ্লোরিকালচার এবং আপনার যে নার্সারিগুলো আছে তাদের কাছে ভীষণ ডিমান্ড আছে এই ধরনের জৈব অর্গানিক সারের, এবং মৎস্য চাষিরাও মাছের খাদ্য হিসেবে আজকাল দিনে তারা ক্রয় করছে। তাহলে মার্কেট আপনার লোকালে অ্যাভেলেবেল আছে। এবং প্লাস্টিকগুলোকে আপনারা দেখুন, যারা প্রাইভেটলি যারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কাজ করছে, বিশেষ করে ওই যে আমরা দেখি গ্রামে গ্রামে হকারি করে বেড়াচ্ছে, যে আপনার লোহা ভাঙা প্লাস্টিক বোতল, কাঁচ ভাঙা যারা নিয়ে যাচ্ছে, ওরা আপনার ভাঙাচুরো নিয়ে যাচ্ছে, বাদ দেওয়া জিনিসগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো আপনি বাদ দিয়েছেন সেইগুলোকে নিয়ে গিয়ে ওরা একটা জায়গায় জড়ো করে ওরা প্রসেসিং করে, ওরা প্লাস্টিকের দানা বের করে, ওরা রডগুলোকে টুকরো টুকরো করে কেটে, ওরা প্লাস্টিকগুলোকে কেটে টুকরো টুকরো কেটে সব আলাদা আলাদা করে ওরা
প্যাকেট বন্দি করে ওরা ওদের প্রসেসিং ইউনিটে নিয়ে চলে যাচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। তারা যদি সেখান থেকে প্রফিট করতে পারে, তাহলে আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্টে পঞ্চায়েত কেন পারবে না? পঞ্চায়েতের তার মেশিনারি কেন পারবে না? এবং এইটাতে গভর্নমেন্ট এবং আগামী দিনে সিএসআর একটা বড় সেক্টর, যেখানে ফান্ডিং দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, সিএসআররা দিচ্ছে, সে সবাই মিলে কাজ করছে। কিন্তু কিছু কিছু পঞ্চায়েতকে আমি দেখলাম, তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে তারা ফান্ড বরাদ্দ করছে না। তাদের যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আছে, যে রেজিস্টার আছে, ম্যাক্সিমাম পঞ্চায়েত আজকের করছে না। এটা দুর্ভাগ্য। এবং পঞ্চায়েত যেমন দায়িত্ব সহকারে রাস্তা করছে, ড্রেন করছে, সঙ্গে সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে জোর দিতে হবে। তা নাহলে আগামী দিনে আপনার রাস্তার টাকা, ড্রেনের টাকা দেবে না গভর্নমেন্ট। এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এমনই একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে আপনার বাড়ির পাশে ড্রেনটা, আপনার তৈরি ড্রেনটা পরিষ্কার থাকবে, আপনার রাস্তাটা পরিষ্কার থাকবে, আপনার বাদ যাওয়া সম্পদ পুনরায় ব্যবহার হচ্ছে এবং আপনার এলাকাতেই ব্যবহার হচ্ছে। এইটা বড় বিষয়। তাহলে আমি উন্নয়ন নিয়ে অনেক কিছু কথা বললাম, যে পঞ্চায়েত মেম্বারগুলোর কাজ কি, এবং বিশেষ করে বর্ষাকালে যে আমাদের সবই ভারতবর্ষে সব জায়গাও ধনী আছে, মধ্যবিত্ত আছে, গরিব আছে। আমরা দেখেছি যে বর্ষাকালে আমরা যেমন পঞ্চায়েত থেকে আবাস যোজনা দেই, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, বিভিন্ন ভ্যারাইটিসের আবাস পায়। কেউ মৎস্য দপ্তর থেকে আবাস পেতে পারে, কেউ লেবার ডিপার্টমেন্ট থেকে আবাস পেতে পারে, কেউ তার প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে পারে, কেউ বাংলা আবাস যোজনা পেতে পারে। যে বিভিন্ন ডিপার্টমেন্ট মানে ঘর দেয়, আবাস মানে ঘর পায়। যেমন ঘরটা পাইয়ে দেওয়া যেমন জনপ্রতিনিধির কাজ, তারপরে যারা ঘর, যাদেরকে আপনারা পাওয়াতে পাচ্ছেন না, যারা পাচ্ছে না, কি আমার 100 নম্বর সিরিয়ালে আছে, আমার 80 পর্যন্ত হয়েছে, 20 জন পায়নি। কিন্তু 20 জনের মধ্যে গরিব থাকতে পারে, মধ্যবিত্ত থাকতে পারে। কিন্তু যাদের ঘর নেই, তাদের ডিমান্ড থাকে, বিশেষ করে বর্ষাকালে, বর্ষার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, বিশেষ করে রান্নাঘরকে ছাউনি করার জন্য, অনেকের বাসঘরকে ছাউনি করার জন্য ত্রিপলের ডিমান্ড থাকে। পঞ্চায়েতগুলো পর্যাপ্ত পরিমাণে ত্রিপল কখনো কখনো দিতে পারে, কখনো কখনো পারে না। এই পারে নার জায়গায় আমি আসবো, কেন পারে না? পঞ্চায়েতগুলোকে প্ল্যানিং করতে হবে, যে আমি পঞ্চায়েত সমিতি থেকে কত ত্রিপল পেলাম, জেলা পরিষদ থেকে কত পেলাম, লোকাল এমএলএ থেকে কত পেলাম, লোকাল এমপি থেকে কত পেলাম, আমার ঘাটতি কত থাকছে। ঘাটতির জায়গাটায় আপনাকে ওন ফান্ড কাজে লাগাতে হবে। কারণ আপনাকে জনপ্রতিনিধি করে তার এলাকায় আপনাকে পঞ্চায়েতে পাঠিয়েছে, আপনি যদি একটা বছর সালে 500 টাকা ত্রিপল দিতে না পারেন, আপনি ফেল। আপনি সেই নাগরিকের চোখে ফেল, অর্থাৎ আপনি সফল না, অসফল জনপ্রতিনিধি। তাই আপনাকে পঞ্চায়েতের ওন ফান্ড বাড়াবার জন্য আপনাকে লোকালে প্রত্যেকটা হাউস হোল্ড ধরে 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 আপনাকে ট্যাক্স কালেকশন করাতে। আপনার এলাকায় কত ছোট বড় মাঝারি ইন্ডাস্ট্রি হয়েছে, তাদেরকে আপনাকে ধরে ধরে লাইসেন্স করে দিতে হবে, ট্রেড লাইসেন্স করে দিতে হবে। লাইসেন্সগুলোকে সঠিকভাবে বছরের শেষে তারা আবার রিনিউ করছে কিনা, যে একবার লাইসেন্স বের করে 10 বছর ব্যবসা করছে কিনা, সেটাকে আপনাকে দেখতে হবে। সেখান থেকে তাদেরকে রিনিউ করলে আপনি একটা টাকা পাবেন। এইভাবে আপনার ফান্ড বাড়াতে হবে। আপনার এলাকায় কত ভাটা শিল্প হয়েছে, তারা ঠিকঠাক লাইসেন্স করেছে কিনা, তারা ঠিকঠাক আপনাকে তার লাইসেন্সটা রিনিউ করছে কিনা, তার খাজনাটা দিচ্ছে কিনা, তার ট্যাক্সটা দিচ্ছে কিনা, আপনার এলাকায় কত টাওয়ার বসেছে, সেই টাওয়ার থেকে তার লাইসেন্স ফিস, তার রিনিউয়াল ফিস আপনার ঠিকঠাক আসছে কিনা, আপনার এলাকায় কত ফিশারি হয়েছে, কত ছোটোখাটো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ইন্ডাস্ট্রি হয়েছে, আপনাকে পাড়ায় গিয়ে ভিজিট করে
আপনাকে ধরে ধরে আপনাকে তাদেরকে লাইসেন্স বানাবার বুদ্ধি দিতে হবে এবং লাইসেন্স ফিজ আপনাকে কালেকশন করতে হবে। বিভিন্ন উপায়ে পঞ্চায়েতকে তার ওন ফান্ড বাড়াতে হবে এবং ওন ফান্ড দিয়ে আমরা দেখেছি অনেক পঞ্চায়েত যেমন সামাজিক খাতে বিভিন্নভাবে তারা কাজ করছে, তার সাথে সাথে তারা কেউ পঞ্চায়েতের ওন ফান্ড থেকে ড্রেনও বানিয়ে ফেলেছে, রাস্তা বানিয়ে ফেলেছে, আর ত্রিপল থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট তাদের কাছে এটা নর্মালি ব্যাপার। তাদের ডিমান্ড ছাড়াও তারা 2-500 বেশি দিতে পারছে। তারা তাদের ওন ফান্ড থেকে তারা প্লান্টেশন করছে, প্রত্যেক বাড়িতে হর্টিকালচারে গাছ পাঠিয়ে দিচ্ছে, কোথাও কলা গাছ দিচ্ছে উন্নত জাতের, কোথাও আম গাছ দিচ্ছে, কোথাও জাম গাছ দিচ্ছে, কোথাও কাঁঠাল গাছ দিচ্ছে, বিভিন্ন ধরনের হর্টিকালচারের উপরে তারা প্লান্টেশন করছে। কারণ বিশেষ করে সুন্দরবন এলাকার প্রত্যেকটা পঞ্চায়েতকে দায়িত্ব নিয়ে একেবারে যে পঞ্চায়েতগুলো নদীর তীরে দাঁড়িয়ে আছে, সুন্দরবনের রায়মঙ্গলের তীরে, কালিন্দির তীরে দাঁড়িয়ে আছে, তাদেরকে ম্যানগ্রোভ লাগাতে হবে। তারা যদি ম্যানগ্রোভ ঠিকঠাক লাগাতে না পারে, আগামী দিনে পঞ্চায়েতগুলো থাকবে না, পঞ্চায়েতের এরিয়াগুলো থাকবে না, সব নদী গর্ভে চলে যাবে। অতএব সুন্দরবনের একেবারে লাগোয়া যে পঞ্চায়েতগুলো আছে তাদেরকে বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের কারণে, যে জীব বৈচিত্র্যের পরিবর্তনের কারণে, পরিবেশের বিভিন্ন পরিবর্তনগত দিক দিয়ে সুন্দরবনকে রক্ষা করতে গেলে আপনাকে প্লান্টেশনে জোর দিতে হবে, অর্থাৎ বৃক্ষরোপণ। এবং যে পঞ্চায়েতগুলো, যে ব্লকগুলো একেবারে সুন্দরবনের সঙ্গে মিশে আছে তাদেরকে ম্যানগ্রোভ লাগাতে হবে। কারণ ম্যানগ্রোভ ছাড়া সুন্দরবনের এরিয়াকে বাঁচানো সম্ভব নয়। কারণ একটা গাছ, একটা বৃক্ষ আপনি নিধন করার আগে আপনাকে দুটো লাগাতে হবে। কারণ আমি লাগালেই যে বাঁচবে তার কোনো মানে নেই। কারণ লাগালে তাকে নার্সিং করতে হবে, শিশু থেকে বড় পর্যন্ত তাকে নার্সিং করতে হবে। আপনার দেখা যাচ্ছে নার্সিংয়ের সময় নেই, আপনি লাগিয়েই চলে গেছেন। অতএব আপনাকে একটা কাটলে দুটো লাগাতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা সুন্দরবনবাসীর নৈতিক দায়িত্ব, এটা জনপ্রতিনিধির দায়িত্ব, এটা প্রত্যেক মানুষের দায়িত্ব যে আমাকে সুন্দরবনের জীব বৈচিত্র্যের মধ্যে আমি একজন জীব, আমাকে বাঁচতে গেলে, সুন্দরবনকে বাঁচাতে গেলে আমাকে প্লান্টেশন করতে হবে, আমাকে গাছ লাগাতে হবে। সে যে ধরনের গাছ হয় হোক, গাছগুলো আমাকে লাগাতে হবে, আমাকে প্লান্টেশন করতে হবে, আমাকে আরেকজনকে মোটিভেট করতে হবে যে তুমিও লাগাও, আমিও লাগাচ্ছি। কারণ প্লান্টেশনের রোল যদি প্রত্যেকটা পঞ্চায়েত না নেয়, সেই পঞ্চায়েত আগামীতে মরুভূমিতে রূপান্তরিত হবে। কারণ আজকের যে এনভায়রনমেন্টের যে বৈচিত্র্যগত পরিবর্তন দেখছি, রাজস্থানে বর্ষা হচ্ছে, রাজস্থানে গাছ জন্মাচ্ছে, আমরা কোথাও কোথাও দেখছি যে রাজস্থানকে ছাড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ গরমে, যে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, যে আমাদের উষ্ণায়ন, যে বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গ চলে আসে, যে বিশ্ব উষ্ণায়নকে থামাতে গেলে যে আমরা যাদের পয়সা হয়েছে, মধ্যবিত্ত কিংবা যারা ধনী ব্যক্তি, তারা কিন্তু বাড়িতে এসি লাগিয়ে দিচ্ছে, কুলার লাগিয়ে দিচ্ছে, দামি দামি ফ্যান লাগাচ্ছে। এটা কিন্তু সলিউশন না, এটা কিন্তু সলিউশন না। আপনি 4টে দেওয়ালের মাঝখানে ঠান্ডা করলেন, কিন্তু 4টে দেওয়ালের মাঝখানে আপনি কত সময় থাকবেন? আপনাকে না কোনো সময় সারাদিনে তো বেরোতে হবে, কিন্তু আপনি যখন এসি রুম থেকে বাইরে বেরোচ্ছেন তখন আপনি আগুনের গোলায় বেরোচ্ছেন। তাহলে আপনি যত এসি ব্যবহার করবেন, যত কুলার ব্যবহার করবেন, যত ফ্যান ব্যবহার করবেন, তত কিন্তু উষ্ণায়ন বাড়বে, কমবে না। আর এই উষ্ণায়নকে কমানোর একটাই পলিসি, সেটা হচ্ছে প্লান্টেশন, যার আর কোনো ওষুধ নাই। আপনাকে গাছ লাগাতে হবে, আপনাকে গাছকে ভালোবাসতে হবে। সেটা ফুলের গাছ হতে পারে, সেটা ফলের গাছ হতে পারে, সেটা ম্যানগ্রোভ হতে পারে। তাই এই যে পরিবেশ এবং উষ্ণায়নকে বাঁচাতে গেলে আমাদের প্লান্টেশনের উপরে জোর দিতেই হবে এবং আমাদেরকে
যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আমরা যদি জোর দিতে না পারি, তাহলে আগামীতে আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না। একদিকে দূষণ বেড়ে যাবে, একদিকে নোংরা বেড়ে যাবে, একদিকে পরিবেশে দুর্গন্ধ ছড়াবে, বিভিন্নভাবে পরিবেশগতভাবে বিভিন্ন রোগ অসুখ বিসুখ বিভিন্ন কিছুতে আমাদেরকে অ্যাটাক করবে। এবং পঞ্চায়েতকে বিশেষ করে ভাবতে হবে তার জনপ্রতিনিধিদেরকে, যে জনগণের স্বাস্থ্যের সাথে সাথে আপনাকে প্রাণীকুলের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। যে স্বাস্থ্য কাঠামো আপনাকে সঠিকভাবে গড়তে হবে। এবং আমাদের যে একেবারে গ্রাসরুট লেভেল থেকে ICDS ওয়ার্কার থেকে শুরু করে আশা কর্মীরা, ANM GNM কর্মীরা যে হেলথ সেন্টারগুলো বসে কাজ করছে কিনা, সঠিক কাজ করছে কিনা, লোকাল পঞ্চায়েতকে মনিটরিং করতে হবে। তাদের কী ধরনের ডিমান্ড আছে কাজ চালাবার জন্য, পরিচালনা করার জন্য, কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে রিভিউ মিটিং উইকলি করতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সমস্যাগুলো দেখতে হবে এবং তারা ঠিকঠাক পরিষেবাগুলো দিচ্ছে কিনা সেই সঙ্গে দেখতে হবে। সেই সাথে সাথে আমাদের যে অ্যানিম্যাল হাজব্যান্ডারি অর্থাৎ যে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, প্রাণী সম্পদ দপ্তরের যে মোবাইল ভ্যান আছে এবং পার্মানেন্টলি প্রত্যেক ব্লকে 2-3টে করে হাসপাতাল আছে, পশু চিকিৎসালয় আছে, সেখানে ঠিকঠাক চিকিৎসাগুলো হচ্ছে কিনা, বাড়ির হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল থেকে শুরু করে সবার দেখতে হবে। এবং মোবাইল ভ্যানগুলোকে গ্রামে আনতে হবে, প্রত্যেক 15 দিন অন্তর গ্রামে নিয়ে আসতে হবে এবং ডাক্তারবাবুদেরকে আনতে হবে এবং ক্যাম্প করতে হবে, হেলথ ক্যাম্প, অ্যানিম্যাল হেলথ ক্যাম্প বসাতে হবে আপনাকে এবং বসিয়ে সেই আপনার সংসদের সমস্ত গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়ালের ট্রিটমেন্ট করিয়ে ডাক্তারবাবুরা বিভিন্ন ধরনের ভিটামিন থেকে শুরু করে ওষুধপত্র ফ্রি দিয়ে যায়। তাহলে সেদিক থেকে ফ্যাসিলিটি নিতে হবে, তাদের থেকে ফ্যাসিলিটি নিয়ে আপনাকে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটা পঞ্চায়েতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে একেবারে SSকে দিয়ে ধরতে হবে আপনাকে, একেবারে শিশু শিক্ষা কেন্দ্র দিয়ে ধরতে হবে। প্রাইমারি MSK মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, আপনার হাই স্কুলগুলো আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রের সাথে আপনাদের যোগাযোগ রেখে এবং লিয়াজো করে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আপনার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যে শিক্ষা ব্যবস্থা কোথাও ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা, তার মানে কি, যে কিছু প্রাইমারি মাস্টারমশাইদেরকে আমরা দেখছি 80 যায় মাইনে পাই, তারা ঠিকঠাক পড়াচ্ছে না। আপনার স্কুলে প্রাইমারি মাস্টারটা ঠিকঠাক পড়াচ্ছে কিনা আপনি লক্ষ্য রাখুন, যে সেই মাস্টারমশাই কখনো 12টার সময় আসছে, 2টোর সময় চলে যাচ্ছে, সে পড়াচ্ছে না। সুন্দরবনে অনেক স্কুল আছে সঠিক সময় খোলে না, সঠিক সময় তাদের মনিটরিং হচ্ছে না, তাদের SIরা ভিজিট করছে না, ভিজিট করার আগে তারা চলে যাচ্ছে, তারা দুর্গম গিরিকান্তর মরুদুস্তর পারাপারের কারণ দেখিয়ে। অতএব যে তারা তাদের ঠিকঠাক আসা যাওয়াটা ঠিক আছে কিনা আপনারা দেখুন, নইলে আগামী দিনে যদি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, আপনার প্রাইমারিগুলো যেমন ধুকছে বাচ্চা পাচ্ছে না, আপনার গ্রামে প্রাইমারি যখন উঠে যাবে কিন্তু আবার দেখাচ্ছে ভালো ইংলিশ মিডিয়াম তৈরি হয়নি, কিংবা ইংলিশ মিডিয়াম তৈরি হয়েছে আপনার পাড়ার বাচ্চাগুলো ইংলিশ মিডিয়ামে যাবার মতো তাদের বাবা মায়ের সামর্থ্য নেই, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তাহলে আপনার যে সরকারি শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা সেই পরিকাঠামোটাকে ঠিকঠাক চলছে কিনা আপনি একজন এলাকার দায়িত্ববান জনপ্রতিনিধি হয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং যে ভিলেজ এডুকেশন কমিটি আছে সেই কমিটিকে গঠন করে আপনাকে হেডমাস্টারের সাথে একাডেমিক কাউন্সিল গড়ে আপনাকে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা নাহলে আপনার এলাকার মেরিট তৈরি হবে না, আপনার এলাকার মেধা তৈরি হবে না, আপনার এলাকায় সব লেবার হয়ে যাবে, পরবর্তীতে তারা বড় হওয়ার পর তারা মাইগ্রেট হয়ে যাবে, তারা তামিলনাড়ু ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা চলে যাবে, আপনার এলাকার সম্পদ বিপদে চলে যাবে। তাই আপনাকে শিক্ষা স্বাস্থ্য সামাজিক এবং সাংস্কৃতিক দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে এবং সামাজিক সুরক্ষার যে স্কিমগুলো আছে সেগুলোতে আপনাকে ধরে ধরে বেনিফিশিয়ারিদেরকে
আপনাকে তাদেরকে সুযোগগুলো পাওয়াতে হবে এবং বিভিন্ন দপ্তরে আপনাকে সেমিনার, ওয়ার্কশপ, আপনাকে আলোচনা সভার আয়োজন করতে হবে। হেলথ ডিপার্টমেন্টকে ডেকে আনতে হবে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে ডেকে আনতে হবে, আপনাকে এনআরজিএ সেলকে ডেকে আনতে হবে। এনআরজিএ সেল কি করছে, সঠিকভাবে 100 দিনে কাজ হচ্ছে কিনা, কেন হচ্ছে না, যদি না হয় সেটাকে আপনি কিভাবে করবেন, তার প্ল্যান পরিকল্পনা, তার অ্যানুয়াল অ্যাকশন পাস করিয়ে এলাকার মানুষের কর্মসংস্থানের সুনিশ্চিত গ্যারান্টি তৈরি করতে হবে। আপনাকে সব কিছু ঠিকঠাকভাবে এগিয়ে গেলে আপনি একটা গ্রামকে মডেল গ্রাম, আদর্শ গ্রাম বানাতে পারবেন। আপনি যদি ঠিকঠাক পঞ্চায়েতি ব্যবস্থা বুঝতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েতি পোর্টাল আছে, পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে, আপনি সেখানে চলে যান। ভারতবর্ষের যে পিএনআরডি ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আছে, তারও গাইডে চলে যান। সেই গাইডে গিয়ে আপনি দেখুন যে আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাজ কি, আপনার এলাকার উন্নয়ন নিয়ে আপনার করণীয় কি, এগুলো আপনাকে করতে হবে। এবং আপনি যদি এইগুলো করতে না পারেন, আপনি অসফল জনপ্রতিনিধি। আপনার কাজের মধ্য দিয়ে সফলতা নিংড়ে বের করতে হবে এবং তার জন্য আপনার এলাকাকে নিয়ে ভাবতে হবে। আপনার এলাকার ডেভেলপ নিয়ে প্ল্যান পরিকল্পনা করতে হবে। আপনার পঞ্চায়েতে যারা নির্মাণ সহায়ক আছে, যারা জব অ্যাসিস্ট্যান্ট আছে, যারা সেক্রেটারি আছে, যারা ইএ সাহেব আছে, ভিএলই আছে, তাদের সাথে আপনাকে বারবার বসতে হবে। আপনাকে ব্লক লেভেলে যেতে হবে। ব্লক লেভেলে বিডিও ম্যাডাম থেকে শুরু করে তার 23টা ডিপার্টমেন্টের অফিসার আছে, সহকারী সভাপতি থেকে শুরু করে তার সবাই আছে, তার সমস্ত মেশিনারি ইঞ্জিনিয়ারদের সাথে বসে আপনার এলাকাকে সুন্দর করে গঠন করার জন্যে আপনাকে লড়তে হবে। যে পঞ্চায়েতগুলো ইন্টারন্যাশনাল বর্ডারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশে, তাদের জন্য স্পেশাল ফান্ড আছে। তারা যদি মনে করে আমার এলাকার রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার থেকে শুরু করে আমার বিভিন্ন ধরনের হেলথ সেন্টার, হাসপাতাল গড়তে হবে, সেখানে বিএডিবি ফান্ড আছে, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড আছে, দিল্লি থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আপনার এলাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবে আপনার এলাকাকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনার এলাকায় ট্যুরিজম সম্ভব, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আপনার প্রপোজাল দিতে হবে, তারা করবে এবং তারা যদি মনে করে এই ফান্ডটাকে বড় করে নামাতে হবে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তারা প্রপোজাল পাঠিয়ে দেবে, সেখান থেকে ফান্ড চলে আসবে। তাহলে আপনাকে সব কিছু ব্যবস্থা করতে হবে এবং বিনোদনের জন্যে, বিশেষ করে শিশু এবং তার মায়ের জন্যে খোলামেলা আকাশে একটু ঘোরাফেরা করার জন্য আপনাকে চিলড্রেন পার্ক বানাতে হবে, যে পার্কগুলোতে বাচ্চা তার মায়ের হাত ধরে যাবে, 1 ঘন্টার জন্য যাবে, দেখতে যাবে, ঘুরতে যাবে। এগুলো আপনাকে করতে হবে। তাহলে এর পরেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে পিএনআরডি ডিপার্টমেন্ট আছে, সেখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবেন, বিস্তারিত আপনারা জানতে পারবেন। আজকের আমাদের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।